জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার। বিএনপি ক্ষমতায় গেলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে বললেন তারেক রহমান। আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা প্রয়োজন তাই করা হবে অ্যাটর্নি জেনারেল। দূতাবাস হামলার প্রতিবাদে ঢাকায় পূজা কমিটির পদযাত্রা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেলেন ইসকনের ৭৫ সদস্য। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, বাম গণতন্ত্র জোট, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিয়েছে। তবে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল এই বৈঠকে অনুপস্থিত রয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিভাবে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এর আগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আরও খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, রাজনৈতিক দলগুলোর কারা কারা এই বৈঠকে আছেন একটু বিস্তারিত জানাবেন, আর কি তথ্য আছে আপনার কাছে? বাবু, জাতীয় ঐক্যের ডাক দিতে সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল ৪টা নাগাদ এই ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল ছাড়া মোটামুটি সব রাজনৈতিক দল অংশ নিতে আমরা দেখেছি। বিকাল ৩টা থেকে আমরা দেখেছি বিএনপি, জামাত, এনপিপি, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে সেসব দলের নেতৃবৃন্দরা ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন এবং ৪টার দিকে প্রধান উপদেষ্টা যখন এই ফরেন সার্ভিস একাডেমিতে আসেন তারপরেই পরপরই বৈঠকটি শুরু হয়। আপনাকে জানিয়ে রাখি বাবু, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে এসেছিলেন বৈঠকে অংশ নিতে, কিন্তু এখানকার যে লিস্ট রয়েছে সেই লিস্টে সেই দলের নাম না থাকায় তারা বৈঠকে অংশ নিতে পারেননি। আমরা যেটুকু জানি যে বৈঠকে দেশের চলমান সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, এবং দেশের স্বার্থে দেশের যেসব চলমান ইস্যু রয়েছে সেসব ইস্যু ডিঙিয়ে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার একটা আহ্বান তিনি এই বৈঠকে জানাবেন। তো বৈঠক শেষে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যখন বের হবেন তখন আমরা তাদের সাথে কথা বলে জানতে পারবো ভিতরে বৈঠকে কি আলোচনা হয়েছে। বাবু, জানছিলেন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে ভিন্ন ধর্ম ও জাতি থাকলেও সবার পরিচয় বাংলাদেশি, এমনটা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের যেসব সম্পদ বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। চট্টগ্রামে দলের কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে দেশে, তবে সবাই বাংলাদেশি। এখানে আমরা যে রেইনবো নেশন কথাটির অর্থ বলেছি, অর্থাৎ এই আমাদের ৫৫,১২৬ বর্গমাইল এলাকার মধ্যে আমরা যারা আছি আমাদের একটি মূল পরিচয়, সেটি হচ্ছে আমরা সকলে বাংলাদেশি। আপনি যেটা বলেছেন যে একটি শান্তি চুক্তি করা হয়েছে কিন্তু হয়নি, তার মানে পরিষ্কারভাবে এই চুক্তিটি প্রমাণিত করে যে এটা প্রকৃত শান্তি চুক্তির হয়তো না, অথবা এই চুক্তির মধ্যে কোনো সমস্যা আছে। ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে তবে তাও যুক্ত করা হবে।
যদি কোনো বিষয়ে কোনো একটি দফার ব্যাপারে বেটার কোনো কিছু থাকে যেটি জনগণের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ, দেশের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করব। ফ্যাসিবাদীরা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাদের লুটপাটের খেসারতে ভুগতে হবে গোটা জাতিকে। লোপাট হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার কথাও বলেন তিনি। আন্তর্জাতিক ভাবে যে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ, ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো। বিগত 15 বছরে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশাবাদ তারেক রহমানের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদেশের হিন্দু মুসলমান মিলে দিল্লির আধিপত্য রুখে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে বিক্ষোভ সমাবেশ থেকে পূজা উদযাপন ফ্রন্টের নেতারাও দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি করেন। ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, দেশের সব ধর্মবর্ণের মানুষ মিলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে ভারত, তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘুদের উপর হামলার মিথ্যা সংবাদ প্রচার বন্ধের দাবি জানানো হয়। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, পতাকা মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ধর্মীয় আচার পালন করতে ইসকনের 75 সদস্য ভারতে গেছেন। ইসকন সদস্যরা ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও বাগেরহাট সহ বিভিন্ন জেলা থেকে আসা। ঢাকা সাভারের ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী নেতৃত্বে 75 জন ইসকন সদস্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে 3টি বাসযোগে বেনাপোল ইমিগ্রেশনে আসে। পরে ওসি ইমিগ্রেশন ঢাকায় এসবি হেডকোয়ার্টারে যোগাযোগ করলে যাত্রীদের ভারতে যাওয়ার অনুমতি দেয়া হয়। ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবি ও ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় দুদেশে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলেও বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি, রপ্তানি ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকালে দেখা যায় বেনাপোল পেট্রো পাম্প দিয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে এপারে ঢুকছে একের পর এক ট্রাক। পণ্য খালাসের পর স্বাভাবিক নিয়মেই ফিরছে ট্রাকগুলো। ভারতেও যাচ্ছে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক। তবে দুদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দীর্ঘ হলেও আমদানি রপ্তানিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রী চলাচল করছে। সকালে বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ওপার থেকে দেশে ফেরেন। ভারতে রপ্তানির জন্য মাছ নিয়ে 10-12টি ট্রাক ও কাভার্ড ভ্যান অপেক্ষমান বন্দরে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার তাই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত আলিফের বাড়িতে গিয়ে তার স্বজনদের সাথে দেখা করে তিনি কথা জানান। এর আগে আলিফের কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আলিফ হত্যার বিচার দ্রুত করতে আইনি কাঠামোর মাধ্যমে সবকিছু করা হবে। ওই দিনের ঘটনায় সংশ্লিষ্ট সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে উল্লেখ করে সনাতনী কেউ কেউ আইনি সহায়তা না পেলে তাও খতিয়ে দেখা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এখানে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। প্রত্যেক মানুষেরই অধিকার আছে আইনি সহায়তা পাওয়া। সুতরাং তারা যদি মনে করে যে তাদের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে, ওইটা আমরা খতিয়ে দেখব। ডেঙ্গু মোকাবেলায় যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
গতকালও আমাদের ডিজিতে আমাদের সারা দেশে আমরা জুম কনফারেন্স করেছি। আমরা দুই ধরনের ব্যবস্থা, একটা হলো হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা, সেটা আমাদের উপজেলা মেডিকেল কলেজ থেকে জেলা উপজেলা পর্যন্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে। আর আরেকটা হলো মশা নিয়ন্ত্রণ, সেটাও সরকার করছে এবং সেটা নিয়ে আজকেও আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। খাগড়াছড়িতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত ধর্ষক গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা সংহতি প্রকাশ করেন। পরে সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। গত ২৭শে নভেম্বর ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। এদিকে নাটোরের লালপুরে গৃহবধূ শম্পা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে গ্রামবাসী। দুপুরে লালপুর থানার সামনে অবস্থান নিয়ে শম্পা হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে তারা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় ঢুকে পড়ে। পরে পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আসামিদের আটকের আশ্বাস দিলে থানা ছেড়ে যায় গ্রামবাসী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের আসাদুল হকের পরিবারের দিন কাটছে নিদারুণ কষ্টে। 2 যমজ কন্যা সন্তান আর সদ্য নবজাতক কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার, চাইছেন সরকারের সহযোগিতা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। তুমি দাও মুখে না কপালে। ছবিটি কেবলই স্মৃতি। কপালে দাও। বাড়িতে এলে যমজ 2 কন্যা আফিয়া আর আফরাকে নিয়ে দিন কাটতো আসাদুলের। নাকে ছোট্ট 2 শিশু জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। 7 নভেম্বর আরেক কন্যা সন্তানের বাবা হলেন শহীদ আসাদুল হক। 3 কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন আসাদুল হকের স্ত্রী। কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। এত অল্প বয়সে বিধবা হলাম বা 3 বাচ্চার মা হইলাম, এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? আমি তো আমার কোনো কর্ম নাই যে আমি কাজ করে খেয়ে সেই বাচ্চাগুলোকে খাওয়াবো। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি যেন আমার বাচ্চাগুলো ভালোভাবে মানুষ করতে পারে, ও নিজে থাকতে পারে, ওর মা ও আগলায় রাখবে। আমি আর কতদিন থাকবো? ঢাকায় রিকশা চালাতেন আসাদুল হক বাবু। সেই উপার্জন দিয়ে কোনোভাবে চলতো পরিবার। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন বাবু। তখন তার স্ত্রী ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়েছিলেন গ্রামে ফিরে আসতে। আসলেন ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। 3 কন্যা সন্তানকে যেন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আসাদুল হকের স্ত্রী। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির 49 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে এক সভায় এই কমিটি গঠিত হয়। এতে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিনকে আহ্বায়ক, ডাক্তার এএফ খবিরুদ্দিন আহমেদকে সদস্য সচিব এবং ডাক্তার একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর কমিটিকে বাতিল করে সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কার্ডিয়াক সোসাইটির সদস্যরা। রাঙামাটির সাজেকে 2 আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ বুধবারের জন্য সাজেক ভ্রমণে সাময়িক বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকরা সেনাবাহিনীর সহায়তায় ফিরতে শুরু করেছেন। দুপুর থেকে সেনা নিরাপত্তায় পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়িতে রওনা হন। এছাড়া সকালে খাগড়াছড়ি থেকে কোনো গাড়ি সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এর আগে নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকে পর্যটক ভ্রমণে বুধবার নিরুৎসাহিত করা হয়। যারা আটকা পড়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনছে সেনাবাহিনী। সাজেক ও মাচালংয়ের শিবপাড়া এলাকায় কদিন ধরে গোলাগুলি হচ্ছে, যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সন্তুল আর্মার জেএসএস ও প্রসিদ খিস্সার ইউপিডিএফের মধ্যে গোলাগুলির কারণে প্রায় 10টি পর্যটকবাহী গাড়ি সাজেকে আটকা পড়ে। কুষ্টিয়ায় ভাঙন রোধে পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ বিলম্বের প্রতিবাদে কুষ্টিয়া পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে বিক্ষোভ সমাবেশে এলাকাবাসীরা জানান,
পদ্মার ভাঙন রোধে মিরপুর ও ভেড়ামারা উপজেলার 9 কিলোমিটার জুড়ে 1472 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় সরকার। গত নভেম্বর মাসে কাজ শুরু হয়, কিন্তু কাজের ধীরগতির কারণে বাঁধ নির্মাণ কাজ সঠিক সময়ে সমাপ্ত হওয়া নিয়ে শঙ্কায় আছেন এলাকাবাসী। তাই অতি দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি জানান আন্দোলনকারীরা। জামালপুরে পাওনা টাকা চাওয়ায় ওয়ার্কশপ শ্রমিককে মারধরের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে শহরের দড়িপাড়া বাইপাস মোড় এলাকায় জামালপুর টাঙ্গাইল ও জামালপুর শেরপুর সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন, পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার ওয়ার্কশপ শ্রমিক শামীম পাওনা টাকা চাওয়ায় মারধর করে ট্রাক মালিক সেলিম। পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি মেছো বিড়াল অবমুক্ত করা হয়েছে। দুপুরে এটি অবমুক্ত করা হয়। এটি হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রথম রেক গ্রাম থেকে গত 25 নভেম্বর উদ্ধার করা হয়। এটি উদ্ধার করেন হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। 9 দিন চিকিৎসা দেওয়ার পর সাতছড়িতে অবমুক্ত করা হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার। বিএনপি ক্ষমতায় গেলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে বললেন তারেক রহমান। আলিফ হত্যার বিচার দ্রুত করতে যা প্রয়োজন তাই করা হবে অ্যাটর্নি জেনারেল। দূতাবাস হামলার প্রতিবাদে ঢাকায় পূজা কমিটির পদযাত্রা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেলেন ইসকনের 75 সদস্য। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।